ছাত্ররা তাহলে আবারও আমরা আরেকটা ক্লাস করব। আবারও শুরু হচ্ছে তোমাদের আরেকটা ক্লাস। আমরা যে ক্লাস করছিলাম পিছনেরটা, সেই ক্লাসের পরবর্তী অংশ আমরা আবার শুরু করছি। এখানে আমরা ডিএনএর কাজ করব। নিশ্চিত তোমরা সব ভালো আছো। আবার নতুন ক্লাস শুরু করছি আমি আর একটা, দেখে নাও। তাহলে এখানে আমরা পড়ব, ফার্স্ট যেটা পড়ব সেটা হচ্ছে ফাংশন অফ ডিএনএ। দেখো হেডিং করা আছে, লেখা আছে ফাংশন অফ ডিএনএ। ভালো করে দেখে নাও ফাংশন অফ ডিএনএ, এটা ফাংশন অফ ডিএনএ। ভালো করে দেখে নাও কীভাবে ডিএনএ কী কী কাজ করে, সেখানে একটু লিস্ট আপ করা হয়েছে। এগুলো পয়েন্টগুলো আমি ব্যাখ্যা করব খালি। দেখো জেনেটিক ইনফরমেশন মানে কি? জেনেটিক ইনফরমেশন মানে প্রত্যেকটা জীবের যা দৈহিক প্যাটার্ন বলো, চারিত্রিক প্যাটার্ন বলো, সব কিছুই নিহিত থাকে, লোড করা থাকে যে বস্তুর মধ্যে, সেটা হচ্ছে ডিএনএ। এবং সেটা বংশ পরম্পরায় এক জেনারেশন অপর জেনারেশনের মধ্যে সঞ্চারিত হয়। তাই আমরা বলছি জেনেটিক ইনফরমেশন লোডার মলিকুল। জেনেটিক ইনফরমেশন লোডার মলিকুল হচ্ছে ডিএনএ। অর্থাৎ আমাদের যা বৈশিষ্ট্য, সে তুমি দৈহিক বলো, চারিত্রিক বলো, আরও জীবেরও, সমস্ত জীবেরও তাই, সব কিছু তাদের যে বৈশিষ্ট্য নির্ধারিত হয় একটা বস্তুর মধ্যে, সেটা নিহিত থাকে, লোড করা থাকে বলা যায়, সেটা হচ্ছে তোমার ডিএনএ। তাই আমরা বলছি জেনেটিক ইনফরমেশনের বহন করে কে? ডিএনএ। নেক্সট চলে এসে রেপ্লিকেশন। আরও একটা পয়েন্ট অ্যাড করা হয়েছে। দেখো ডিএনএ এমন একটা মলিকুল, যে মলিকুলটা আরও একটা মলিকুল বানাতে পারে, আরও একটা একই রকম হুবহু ডিএনএ বানাতে পারে। যে প্রক্রিয়ায় নতুন ডিএনএ তৈরি হয় আরও একটা কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে, তাকে আমরা রেপ্লিকেশন বলি। ভালো করে শুনে নাও কি বললাম। রেপ্লিকেশন কাকে বলে? রেপ্লিকেশন হচ্ছে কোষের মধ্যে অবস্থিত ডিএনএর বিশেষ ধর্মের জন্য তারা কি করতে পারে, একটা ডিএনএ থেকে নতুন আরও একটা ডিএনএ বানাতে পারে। এই প্রক্রিয়া যেটা কোষের মধ্যে হয় তাকে রেপ্লিকেশন বলা হয়। আর এই প্রক্রিয়া হয় কখন হয়? এই প্রক্রিয়াটা প্রতিবার সেল ডিভিশন চলাকালীন এই রেপ্লিকেশন প্রক্রিয়াটা হয়। আমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ইন্টারফেজ নামক একটা ফেজ ছিল, যে ফেজের একটা পর্যায় ছিল এস ফেজ। সেখানে কিন্তু আমরা এস ফেজ পড়েছিলাম, তার এস ফেজ পড়েছিলাম আমরা ওখানে। সেই এস ফেজের মধ্যে কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়াটা চলে। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তার মধ্যে যে ডিএনএটা আছে সেটাও কিন্তু দ্বিগুণ হয়। কখন সেই দ্বিগুণ হয়? যখন ব্যাকটেরিয়াটা ফিশন করে, অর্থাৎ আরও একটা ব্যাকটেরিয়া বানায়, সেই ব্যাকটেরিয়া চলাকালীন তারও কিন্তু রেপ্লিকেশন প্রক্রিয়া চলে। অর্থাৎ সিদ্ধান্তে আসা যায় এটা, যে নতুন ডিএনএ তৈরি করা, হুবহু একই রকম ডিএনএ বানানোকে বলা হয় রেপ্লিকেশন। নেক্সট চলে এসো, আরও একটা কাজ আমি লিখেছি, ক্রোমোজোম ফরমেশন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন বলা যেতে পারে। ডিএনএ বিশেষ প্রোটিনের দ্বারা সংযোগ হয়, বিশেষ করে হিস্টোন প্রোটিন। সেই হিস্টোন প্রোটিনের দ্বারা সংযোগ হওয়ার পর ডিএনএ ঘনীভূত হয়, এবং ঘনীভবনের মধ্যে সমগ্র ডিএনএটা একটা কনডেনসেশনের মাধ্যমে এবং একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, অনেকগুলো উপায়ের মধ্য দিয়ে প্যাকেজ হয়। এটাকে আমরা ডিএনএ প্যাকেজিং বলি। আর ডিএনএ প্যাকেজিংয়ের সর্বশেষ পর্যায় হচ্ছে ক্রোমোজোম ফরমেশন। এটা কিন্তু হয়, আমরা জানি, ইন্টারফেজ এবং প্রোফেজ, মেটাফেজ, এই সব দশাগুলিতে কিন্তু আদর্শ ক্রোমোজোম ফরমেশন হয়। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ক্রোমোজোম ফরমেশনও কিন্তু ডিএনএর দ্বারা ঘটছে, এটা বলা যায়। 4 নম্বর কাজ দেখে নাও। 4 নম্বর কাজে বলা হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশন এ শব্দটা আমাদের 11-এ একটু বলা হয়েছে, তোমরা শুনেছো এটা, রিকম্বিনেশন। অর্থাৎ যখন মিওসিস প্রক্রিয়া চলে, তখন যে প্যাকাইটিন বলে এক ধরনের একটা পর্যায় আছে, প্যাকাইটিন উপদশা আছে, সেই উপদশায় নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে যে ক্রসিং ওভার হয়, সেই ক্রসিং ওভারের সময় ডিএনএরও বিনিময় হয়। আর এই ডিএনএর বিনিময় হওয়াকে বলা হয় রিকম্বিনেশন। এটাও আমরা এখানে বলতে পারি। আবার দেখো ট্রান্সক্রিপশন। এখানে আমি ছোট ছোট করে বলছি, এগুলো কাজের মধ্যে ডিএনএ, তাই আমি এখানে ছোট ছোট করে বলছি। ডিএনএ কিন্তু ট্রান্সক্রিপশনের দৌলতে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এই যে ধর্ম, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, এটাকে আমরা একটা বিশেষ ধর্ম বলি। একে বলা হয় হেটেরোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। অর্থাৎ ডিএনএ
সে আরও একটা নিউক্লিক অ্যাসিড বানাতে সক্ষম, সেজন্য এটাকে বলা হয় হেটেরোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, অর্থাৎ ডিএনএর অটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটিতে ডিএনএ বানাতে পারে, আবার এই রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ বানাতে পারে, আর হেটেরোক্যাটালাইটিক অ্যাক্টিভিটির মাধ্যমে ট্রান্সক্রিপশনের দ্বারা সে কিন্তু আরএনএ প্রস্তুত করতে পারে, এটা মনে রেখো। আবার দেখো ডিফারেন্সিয়েশন মানে বিভেদ করা, সেটা কেমন হয়, মানে একটা জীব যখন তার জীবন শুরু করে, সেই শুরু করা জীবনের সময় তার দেহের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, কলা তৈরি হয়, এই সমস্ত কলা বানানোর জন্য, আলাদা আলাদা কলা বানানোর জন্য কিন্তু ডিএনএর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আবারও ডিফারেন্সিয়েশনের সাথে সাথে জীবটা পূর্ণাঙ্গ অবয়ব পায়, ডেভেলপমেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু তার পরিবেশের প্রভাবক দিয়ে সে কিন্তু প্রভাবিত হয়ে ডিএনএর মাধ্যমে তার কিন্তু সুস্পষ্ট ডেভেলপমেন্ট প্রকাশ পায়। আবার আধুনিক বায়োটেকনোলজিতে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে ব্যক্তি পরিচয়, ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে পারি ডিএনএকে কাজে লাগিয়ে। দেখো সামগ্রিকভাবে আমরা ডিএনএর কাজকে পরপর করে পড়ে নিলাম, এটা তোমরা বইতেও পেয়ে যাবে। এই কাজগুলো আমি শুধু পয়েন্ট লিখলাম, তোমরা কিন্তু বই থেকে এই কাজগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ করে নেবে। এরপর চলো দেখো একটা বিষয় আমি করেছি, এক্সন এবং ইন্ট্রন। এটা একটা ভালো টপিকস, ডিএনএর কাজের মধ্যেই বলা যায় এটা। দেখো এটা কোথায় পাওয়া যায়, এখানে আমি আরেকটা শব্দের তলায় লিখলাম স্প্লিট জিন। তাহলে এই যে গোটা একটা ডিএনএকে দেখানো হয়েছে, ভালো করে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত একটা ডিএনএকে দেখানো হয়েছে। এই ডিএনএ ইউক্যারিওটিক ডিএনএ, এটা একটা জিন কল্পনা করো, আর এই জিনের মধ্যে দেখো আমি লিখেছি এক্সন, আবার একটা মানে ব্লক করা, একটু কালো কালো করা, এটাকে বলা হয় ইন্ট্রন, আবার একটা এক্সন, আবার একটা এক্সন। তাহলে এটা যদি ডিএনএ হয়, এই ডিএনএর মধ্যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশ আছে, এই বিচ্ছিন্ন অংশ পাট করে এক্সন ইন্ট্রন এরম পরপর করে আছে। এই যে ইন্ট্রন, এটা ইনার্ট, অর্থাৎ এরা জিনগত অর্থ বহন করে না, এটা নন কোডিং জায়গা, এর মধ্যে প্রোটিন সংশ্লেষের কোনো বার্তা নেই, তাই এটাকে বলা হয় ইন্ট্রন। আর যে অংশের মধ্যে প্রোটিন সংশ্লেষের বার্তা আছে তাকে আমরা বলি এক্সন, এই একটা এক্সন, এই একটা এক্সন। তাহলে দেখো এক্সনগুলো এবং ইন্ট্রনগুলো মেশানো আছে, তাহলে ইউক্যারিওটিক জিনের মধ্যে এক্সন এবং ইন্ট্রন মেশানো থাকে। ভালো করে খেয়াল করো, ইউক্যারিওটিক জিনের মধ্যে ইন্ট্রন এবং এক্সন মেশানো থাকে, আর ইন্ট্রন এবং এক্সন মেশানো অবস্থাকে বলা হয় স্প্লিট জিন। ভালো করে খেয়াল করো, স্প্লিট মানে খণ্ডিত, তাহলে জিনটা কিন্তু খণ্ডিত অবস্থায় রয়েছে, অর্থাৎ ইউক্যারিওটিক কোষের মধ্যে যে জিন অবস্থান করে সেটা কিন্তু আলাদা আলাদা পাট করা ভাঙা ভাঙা অংশ দিয়ে, অর্থাৎ এক্সন, তার পাশে ইন্ট্রন, তার পাশে এক্সন, তার পাশে ইন্ট্রন, এইভাবে কিন্তু পর্যায়ক্রমিক থাকে। যখন এই এক্সন ইন্ট্রন এই জিনটাকে যখন মেসেজ করা হয়, ট্রান্সক্রিপশনের মাধ্যমে যখন এমআরএনএ প্রস্তুত করা হয়, দেখো এটা এমআরএনএ প্রস্তুত করা হয়েছে নিউক্লিয়াসের মধ্যে, এই এমআরএনএকে আমরা বলবো প্রি এমআরএনএ, প্রারম্ভিক এমআরএনএ, প্রথম প্রস্তুত এমআরএনএ। এই এমআরএনএর মধ্যেও কিন্তু ওই মেশানো অংশগুলোই পুরোপুরি চলে আসবে। দেখো এই এক্সন চলে এসছে, আবার ইন্ট্রন চলে এসছে, আবার এক্সন চলে এসছে, আবার ইন্ট্রন চলে এসছে, এই এক্সন ইন্ট্রন পরপর করে মেশানো অবস্থায় আছে, কিন্তু ইন্ট্রনকে কেটে বাদ দিতে হবে, এর কোনো অর্থ নেই, এ দিয়ে কোনো প্রোটিন হয় না, তাই কিন্তু ইন্ট্রনকে কেটে বাদ দিতে হবে। তাই কোষের নিউক্লিয়াসের মধ্যে একটা বিশেষ মেথড আছে, স্প্লাইসিং মেথড। সেই স্প্লাইসিং মেথডে কিন্তু ইন্ট্রনগুলো আলাদা হয়ে গেছে, অনলি এক্সনগুলো পড়ে আছে। ইট ইজ দি অ্যাক্টিভ আরএনএ, ইট ইজ দি অ্যাক্টিভ এমআরএনএ। এই এমআরএনএ কিন্তু এখন প্রোটিন প্রকাশ করতে পারবে। এটা কিন্তু সালের প্রশ্ন, ভালো করে খেয়াল করো, এক্সন এবং ইন্ট্রন কাকে বলে, একবার কিন্তু সালে প্রশ্ন এটা এসছিল। তাহলে আমরা বলতে পারবো ইউক্যারিওটিক কোষের যে জিন হয় সেই জিনটাকে বলা হয় স্প্লিট জিন। আর এই স্প্লিট জিনের মধ্যে ডিএনএ যে অংশগুলো প্রোটিন সংশ্লেষের জন্য অ্যামাইনো অ্যাসিডের বার্তা বহন করতে পারে তাকে আমরা এক্সন বলবো, আর যে অংশ মানে প্রোটিন সংশ্লেষের অ্যামাইনো অ্যাসিডের কোনো বার্তা বহন করতে পারে না তাকে আমরা ইন্ট্রন বলবো। তাহলে আমরা এখান থেকে এক্সন এবং ইন্ট্রনের ব্যাপারটা কিন্তু বুঝলাম, এখান থেকে স্প্লিট জিন সম্পর্কে বুঝলাম। তাহলে স্প্লিট জিন কোথায় পাওয়া যায়? ইউক্যারিওটিক কোষের মধ্যে পাওয়া যায়, নট প্রোক্যারিওটিক কোষে, মানে এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষে কোনো ব্যাপার নয়। তাহলে এখান থেকে আমরা জিনের একটা কাজের মধ্যে ইউক্যারিওটিক কোষ কিভাবে তার জিনকে প্রকাশ করে এখানে একটু সামান্য আমরা আইডিয়া পেলাম। এরপরে আমরা আরও একটা টপিক্সে চলে যাব আজকে, দেখে নাও, সেটা হচ্ছে আরএনএ।
আমরা দ্বিতীয় নিউক্লিক অ্যাসিডের মধ্যে ঢুকে মানে আসছি। আমরা কিন্তু ডিএনএ শেষ করে ফেললাম, ডিএনএর ফিজিক্যাল স্ট্রাকচার, ডিএনএর ভৌত নকশা, এগুলো নিয়ে সব কিছু আমাদের আলোচনা করা হয়ে গেছে। নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এসব আলোচনা করা হয়ে গেছে। আমরা দ্বিতীয় আরও একটা মানে তোমার নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়ব। সেটা হচ্ছে, দেখো আরএনএ রাইবো নিউক্লিওটাইড এর পলিমার যৌগ। তাহলে আরএনএ কি ধরনের যৌগ? রাইবো নিউক্লিওটাইডের পলিমার যৌগ। এটা কিন্তু মাথায় নাও, ভালো করে দেখে নাও। তারপর দেখো আমি বলেছি উৎস, উৎস কোথা থেকে পাওয়া যায়, কোথা থেকে জন্মায় জিনিসটা, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দেখে নাও আরএনএ কোথা থেকে জন্মায়। আরএনএ সজীব কোষের ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়, একে ট্রান্সক্রিপশন বলে। তাহলে খেয়াল রেখো আরএনএ কোথা থেকে সৃষ্টি হয়? আরএনএ সৃষ্টি হয় সজীব কোষের ডিএনএ থেকে, আরএনএ উৎপন্ন হয়, একে ট্রান্সক্রিপশন বলে। আবার দেখো ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন হয়। ইউক্যারিওটিক কোষের কোথায় ট্রান্সক্রিপশন ঘটে এটা কিন্তু আমরা মার্ক করে নিলাম, নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন ঘটে। আবার এখানে দেখো সক্রিয় এমআরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পরিবাহিত হয়, অর্থাৎ ইউক্যারিওটিক কোষে যে ডিএনএ অবস্থান করছে নিউক্লিয়াসের মধ্যে, তারা কিন্তু ওখানে ট্রান্সক্রিপশন চালাচ্ছে এবং এমআরএনএ প্রস্তুত করছে। সেই এমআরএনএগুলো প্রসেসিং করার পরে তারা কিন্তু নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে, নিউক্লিয়াসের ভেতর থেকে, নিউক্লিয়াসের গায়ে, পর্দার গায়ে যে ছিদ্রপথ আছে সেই ছিদ্রপথ দিয়ে কিন্তু এমআরএনএগুলো বেরোচ্ছে। এবং সেই সক্রিয় এমআরএনএগুলো আরিয়ারের পর্দা অথবা মুক্ত সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোমকে ধরে নিয়ে তারা কিন্তু প্রোটিন বানাবে। এটা কিন্তু মনে রেখো। তাহলে আমরা ইউক্যারিওটিক কোষে কোথা থেকে আরএনএ উৎপন্ন হয় এটা কিন্তু আমরা ভালোভাবে জেনে নিলাম। কোথা থেকে তৈরি হয় আরও একবার আমি রিপিট করছি, নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়। কিন্তু সেই আরএনএ যেটা তৈরি হয় ওটা কিন্তু ওর মধ্যে এক্সন ইন্ট্রন মেশানো, আর ওই এক্সন ইন্ট্রন মেশানো আরএনএকে সক্রিয় আরএনএ বানানোর জন্য নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নিউক্লিয়াসের ম্যাট্রিক্সের মধ্যে সেই ঘটনাটা ঘটে। তারপরে একেবারে অ্যাক্টিভ এমআরএনএগুলো কোষের সাইটোপ্লাজমে পরিবাহিত হয়। তারপরে কিন্তু তারা আরিয়ারের পর্দায় চলে যায় এবং নিউক্লিয়ার পর্দায় চলে যায়, যেখানে রাইবোজোমকে ধরে এবং রাইবোজোমকে ধরার পরে তারা প্রোটিন উৎপাদন করে। এটা কিন্তু মাথায় রেখো। আর প্রোক্যারিওটিক কোষে আরএনএ সৃষ্টি হয় উন্মুক্ত সাইটোপ্লাজমের মধ্যে, অর্থাৎ এখানে কিন্তু কোনো নিউক্লিয়াসের বাউন্ডারি নেই, নিউক্লিওয়েড বলা হয়। এই নিউক্লিওয়েড অর্থাৎ ডিএনএ যেটা আছে সেই ডিএনএর ভেতর থেকে আরএনএ কিন্তু সৃষ্টি হয়ে আসে সাইটোপ্লাজমের মধ্যে। তারপর একই সাথে তারা রাইবোজোমকে ধরে নেয়, একই সাথে রাইবোজোমকে ধরে নেওয়ার সাথে সাথেই প্রোটিন উৎপাদন করতে থাকে। তাহলে একই সাথে ট্রান্সক্রিপশন এবং প্রোটিন সংশ্লেষ একসাথে চলে, আমরা বলতে পারি প্রোক্যারিওটিক কোষে। প্রোক্যারিওটিক কোষে বিচ্ছিন্ন নয় ট্রান্সক্রিপশন এবং প্রোটিন সংশ্লেষ, অর্থাৎ আরএনএ উৎপাদনের সাথে সাথেই কিন্তু প্রোটিন হয়। এটা কিন্তু যদিও এবং মনে রেখো, স্মরণ করো ভালো করে। এরপর চলো অবস্থানের মধ্যে। তাহলে আরএনএ কোথায় অবস্থান করবে আমরা দেখলাম। আরএনএ নিউক্লিয়াসে তৈরি হচ্ছে ইউক্যারিওটিক কোষের মধ্যে, তারা সাইটোপ্লাজমে এসে জমছে। তাহলে আমরা সাইটোপ্লাজমের মধ্যে আরএনএ পাবো। একই রকম করে কিছু কিছু স্বনির্ভর, আংশিক স্বনির্ভর কোষাঙ্গাণু হয়, তাদের প্রোটিন সংশ্লেষের আলাদা ক্যাপাসিটি আছে, তারা স্বতন্ত্র প্রোটিন সংশ্লেষ করাতে পারে। যারা স্বতন্ত্র প্রোটিন সংশ্লেষ করাতে পারে তাদের মধ্যে কিন্তু আরএনএ থাকবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরএনএ পাবে, ক্লোরোপ্লাস্টিডের মধ্যে আরএনএ পাবে, নিউক্লিয়াসের পর্দার গায়ে আরএনএ পাবে, আরিয়ারের পর্দার গায়ে আরএনএ পাবে, নিউক্লিয়াসের ম্যাট্রিক্সের মধ্যে আরএনএ পাবে ইত্যাদি। এই সমস্ত জায়গায় আমরা সবই আরএনএ পাবো, ভালো করে খেয়াল রেখো। এবারে চলে এসো রাসায়নিক গঠন। তাহলে আমরা ডিএনএর যে রাসায়নিক গঠন পড়েছিলাম প্রায় সবই এক হবে, এখানে কিছু কিছু আলাদা হবে। আমরা একটু একটু করে আলাদাগুলো চেঞ্জ করে নেব। দেখো রাসায়নিক গঠনে এটা আমি প্রথমেই বলেছিলাম রাইবো নিউক্লিওটাইডের পলিমার, অর্থাৎ রাসায়নিক গঠনের মধ্যে আরএনএর মধ্যে কি থাকবে? নিউক্লিওটাইড থাকবে। তারা কি নিউক্লিওটাইড থাকবে? তারা হবে সব রাইবো নিউক্লিওটাইড প্রকৃতির। তাহলে তারা কি হবে? সব রাইবো নিউক্লিওটাইড প্রকৃতির, রাইবো নিউক্লিওটাইড প্রকৃতির হবে। তাহলে এটাকে খেয়াল রেখো, এরা সব কিন্তু রাইবো নিউক্লিওটাইড প্রকৃতির হবে। তাহলে রাইবো নিউক্লিওটাইড কটা হয় সেটা আমরা একটু দেখে নিই। রাইবো নিউক্লিওটাইডগুলো কি কি হয় একটু দেখে নাও। আমি ওই পাশে ডিএনএর ফাংশনটা মুছে দিয়ে একটু ওখানে রাইবো নিউক্লিওটাইডগুলো কারা কারা হয় একটু দেখাচ্ছি, দেখে নাও। তাহলে রাইবো নিউক্লিওটাইডগুলো কারা কারা হয়? রাইবো নিউক্লিওটাইড হয় যেমন
আমরা লিখছি এএমপি, এএমপি একটা রাইবোনিউক্লিওটাইড, সিএমপি একটা রাইবোনিউক্লিওটাইড, তারপরে জিএমপি একটা রাইবোনিউক্লিওটাইড, আর এখানে ইউএমপি একটা রাইবোনিউক্লিওটাইড। এগুলো কিন্তু রাইবোনিউক্লিওটাইডের মধ্যে ধরা হয়। এগুলোই, এই যৌগগুলোই, এই নিউক্লিওটাইডগুলোই বারবার বারবার যুক্ত হয়ে তারপরে কিন্তু আরএনএ তন্তু বানায়। খেয়াল রাখতে হবে এই যৌগগুলোই পরপর পরপর যুক্ত হয়ে আরএনএর তন্তু সৃষ্টি হয়, অর্থাৎ রাইবোনিউক্লিওটাইডের পলিমার হলো আরএনএ। তারপর দেখো আমি একটা পয়েন্ট করেছি, পেন্টোজ সুগার, মানে আরএনএর মধ্যে যে পেন্টোজ সুগার হবে সেটা কেমন হবে? পেন্টোজ সুগার কিন্তু রাইবোজ সুগার। ভালো করে খেয়াল রেখো, এখানে কিন্তু ডিঅক্সিরাইবোজ সুগার থাকে না, এখানে কিন্তু রাইবোজ সুগার থাকে। ভালো করে দেখে নাও রাইবোজ সুগারটা কেমন হয়। এই সেই অক্সিজেন, এই সেই তোমার বন্ধনগুলো আমি দেখাচ্ছি পেন্টোজ শর্করার, এই পেন্টোজ। ভালো করে দেখো এখানে এখানে এই সব মানে বন্ধনগুলো দেখে নাও। এখানে এইচ, এখানে ওইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে ওইচ, এখানে এইচ, এখানে ও এইচ, আবার এখানে এইচ, আর ওপরে CH2 OH। দেখো ডিঅক্সিরাইবোজ থেকে একটু পার্থক্য আছে। ডিঅক্সিরাইবোজের কিন্তু এই জায়গায় অক্সিজেন ছিল না, এখানে কিন্তু অক্সিজেনটা এসছে। অর্থাৎ আমরা বলতে পারি এই পেন্টোজ শর্করা কিন্তু রাইবোজ প্রকৃতির, ডিঅক্সিরাইবোজ নয়। এই পেন্টোজ শর্করাটা হবে রাইবোজ প্রকৃতির। ভালো করে খেয়াল করো, এই পেন্টোজ শর্করা কিন্তু রাইবোজ হবে। নাইট্রোজেন বেস যদি ধরো, তার নাইট্রোজেন বেসের মধ্যে ডিএনএর মধ্যে যা যা ছিল তাই এখানে আছে। তা নাইট্রোজেন বেসগুলো কারা কারা আছে ডিএনএর মধ্যে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? অ্যাডিনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, আর থাইমিন ছিল ডিএনএর মধ্যে। এখানে কিন্তু থাইমিনের পরিবর্তে ইউরাসিল হবে। ভালো করে খেয়াল করো, এখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল হবে। ইউরাসিলটা কেমন তার স্ট্রাকচার হয় যদি দেখো, ইউরাসিল কেমন হবে? এই সেই ইউরাসিল একটা পিরিমিডিনের মধ্যে পড়ে, একটাই রিং হবে, এখানে একটা কিটোন গ্রুপ থাকবে, এখানে একটা কিটোন গ্রুপ থাকবে। তাহলে এখানে কিন্তু এর সঙ্গে কোনো পার্থক্য নেই। আমরা বলতে পারি কার সঙ্গে কোনো পার্থক্য নেই? থাইমিনের সঙ্গে পার্থক্য নেই, শুধু মিথাইল গ্রুপটা বাদ চলে গেছে। তাই আমরা থাইমিনকে বলতে পারি 5 মিথাইল ইউরাসিল। কেন 5 মিথাইল ইউরাসিল? এখানে যদি মিথাইল গ্রুপ থাকে তাহলে কিন্তু সেটা থাইমিন হয়ে যাবে, আর এটা যদি এই হয় তাহলে গঠনটা যদি এইরাম হয় এটা কিন্তু ইউরাসিল বলবো। মনে রাখতে হবে এখানে একটা নাইট্রোজেন অ্যাটম, এখানে একটা নাইট্রোজেন অ্যাটম আছে, তাহলে এটা কিন্তু ইউরাসিল। ভালো করে দেখে নাও, এই একটা কিটোন গ্রুপ, এই একটা কিটোন গ্রুপ, এই একটা অক্সি গ্রুপ, এই একটা অক্সি গ্রুপ। তাহলে ইউরাসিলকে কি বলা যেতে পারে? ইউরাসিলের সঙ্গে যদি একটা মিথাইল গ্রুপ যুক্ত হয় তাহলে সেটা থাইমিন হয়ে যাবে। তাহলে থাইমিনকে আমরা এইভাবে পরোক্ষভাবে নামকরণ করতে পারি। 5 মিথাইল ইউরাসিলকে থাইমিন বলা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি অত ডিটেলসের মধ্যে আর যাব না, কারণ আমার ডিএনএর মধ্যে সব বলা হয়ে গেছে। আর ফসফোডাইস্টার লিঙ্কেজ হবে একই রকম করে, ফসফোডাইস্টার লিঙ্কেজ হবে। অর্থাৎ সেই ফসফোডাইস্টার লিঙ্কেজটা আরও একবার আমি দেখাচ্ছি আরএনএর মধ্যে কিভাবে ফসফোডাইস্টার লিঙ্কেজ হয়। ভালো করে দেখে নাও ফসফোডাইস্টার লিঙ্কেজ কিভাবে হয়। আমি ডিএনএর গঠনের সময় নিউক্লিওটাইড প্রকাশ করার সময় কিভাবে প্রকাশ করেছিলাম? রেখা দিয়ে। ভালো করে দেখে নাও, এটা যদি রেখা হয়, এখানে তার একটা ফসফেট গ্রুপ থাকে, এখানে একটা OH গ্রুপ থাকে। আবারও একটা নিউক্লিওটাইড যদি হয়, এখানে একটা ফসফেট থাকে, এখানে একটা OH গ্রুপ থাকে। তাহলে এই OH আর এই ফসফেট যুক্ত হয়, OH আর ফসফেট যুক্ত হয়ে এখানে কিন্তু ফসফোডাইস্টার বন্ধন তৈরি হয়। এইভাবে তার পরপর তারা কিন্তু এইভাবে যুক্ত হবে। এখানে কিন্তু পরপর এইভাবে নিউক্লিওটাইডগুলো আসবে আর এই পরপর যুক্ত হবে। এখানে যদি A থাকে, এখানে যদি G থাকে, আমরা এখানে A G C T C G এইভাবে করে দিলাম। তাহলে এইভাবে কিন্তু রেখান্বিত হবে। আবার এখানে OH গ্রুপ থাকবে, আবার নতুন নিউক্লিওটাইড আসবে। এইভাবে কিন্তু একটা পলিমার হবে। এই পলিমার মনে রেখো যদি এই হয়, এখানে যদি এই নিউক্লিওটাইডগুলো থাকে, এরা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড, কখনো ডবল স্ট্র্যান্ড হয় না। তাই আরএনএ সর্বদাই কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড হয়। এই তার ফসফেট, আর এইদিকে তার OH, এদিকে তার 5 প্রাইম, এদিকে তার 3 প্রাইম। অর্থাৎ 3 প্রাইমে সর্বদাই OH গ্রুপ থাকবে, 5 প্রাইমে সর্বদাই ফসফেট থাকবে, সেটা কিন্তু দেখানো হয়েছে। অর্থাৎ মাঝখানে যে লিঙ্কেজ, এই একটা লিঙ্কেজ, এই লিঙ্কেজটা কিসের লিঙ্কেজ? এই লিঙ্কেজটা কিন্তু ফসফোডাইস্টার লিঙ্কেজ। তাহলে মাঝখানে যে লিঙ্কেজ আছে এটা কিসের লিঙ্কেজ? ফসফোডাইস্টার। এইভাবে লিঙ্কেজ দিয়ে কিন্তু একটা আরএনএর সুতো তৈরি হয়। ভালো করে দেখে নাও, এইভাবে কিন্তু আরএনএর সুতো তৈরি হয়।
দেখো আমরা আরএনএর কিছু রাসায়নিক বৈশিষ্ট্য দিয়ে পড়াশোনা করব। স্থায়িত্বের দিক থেকে বিচার করতে গেলে আরএনএ কিন্তু স্থায়িত্ব কম হয়, আরএনএ বেশি বিক্রিয়াশীল হয়, ক্রিয়াশীল হয়, আরএনএর স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না কোষের মধ্যে। তাই স্থায়িত্বের দিক থেকে এর মধ্যে কোনো বন্ধন নেই হাইড্রোজেন, বা থাকলেও খুবই কম মাত্রায় হাইড্রোজেন বন্ধন আছে, সেক্ষেত্রে আরএনএ কিন্তু অস্থায়ী হবে। স্থায়িত্বের বিচারে ডিএনএর থেকে আরএনএ অত্যন্ত অস্থায়ী, এটা কিন্তু মনে রেখো। আবার বিক্রিয়া করার ক্ষমতার দিক থেকে যদি আমরা ধরি, বিক্রিয়া করার ক্ষমতার দিক থেকে যদি ধরা হয়, তাহলে আরএনএর মধ্যে কি ধরনের শর্করা আছে? আরএনএর মধ্যে রাইবোজ সুগার আছে, সেখানে একটা অতিরিক্ত কার্যকরী মূলক আছে, অর্থাৎ রাইবোজ শর্করা থাকার জন্য প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে, সমস্ত নিউক্লিওটাইড জুড়ে জুড়ে, প্রত্যেকটা নিউক্লিওটাইড জুড়ে জুড়ে অতিরিক্ত একটা ওএইচ গ্রুপ থাকার জন্য আরএনএ অত্যন্ত বিক্রিয়াশীল হয়েছে। ডিএনএ কিন্তু অতটা বিক্রিয়াশীল নয়, ডিএনএ কিন্তু অতটা বিক্রিয়াশীল নয়, মনে রেখো। আবার অনুঘটন ধর্মের দিক থেকে আরএনএর কিন্তু অনুঘটন ধর্ম দেখা গেছে। সেই পৃথিবীর প্রাচীনকালে আমরা আরএনএ ওয়ার্ল্ড পড়েছিলাম, সেই আরএনএ ওয়ার্ল্ডের মধ্যে আরএনএর অনুঘটন ধর্ম দেখা যায়, এবং প্রোটিন সংশ্লেষ চলাকালীন আরএনএর কিছু অনুঘটন ধর্ম দেখা যায়। তাই আমরা এই সব গুণ বিচার করে আরএনএকে আমরা পৃথিবীর প্রথম নিউক্লিক অ্যাসিড ধরব। পৃথিবীর প্রথম নিউক্লিক অ্যাসিড কোনটা যদি বলা হয়, তাহলে আমরা আরএনএকে পৃথিবীর প্রথম নিউক্লিক অ্যাসিড ধরব। এটা কিন্তু স্মরণ রেখো, ভালো করে মনে রেখো। পৃথিবীর প্রথম নিউক্লিক অ্যাসিডের নাম কি? আরএনএকে পৃথিবীর প্রথম নিউক্লিক অ্যাসিড বলা হয়। চলো তারপরে আমরা আরেকটু পড়ি আমরা। দেখো প্রকারভেদ পড়তে হবে আরএনএর। আরএনএকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা জিনেটিক আরএনএ, একটা নন জিনেটিক আরএনএ। জিনেটিক আরএনএ কাদের বলা হয়? যে আরএনএর মধ্যে জিন থাকে, অর্থাৎ যারা বংশ পরম্পরায় ওই আরএনএটা তার বাচ্চার মধ্যে এইভাবে জেনারেশন টু জেনারেশন পাঠিয়ে দেয়, তাকে আমরা বলবো জিনেটিক আরএনএ। এটা কিছু প্লান্ট ভাইরাসের মধ্যে পাবে, যেমন প্লান্ট ভাইরাস কি টিএমভির মধ্যে তুমি পাবে। আবার অ্যানিম্যাল ভাইরাসের মধ্যেও কিছু পাবে তুমি, যেমন অ্যানিম্যাল ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জার মধ্যে পাবে, ইনফ্লুয়েঞ্জার মধ্যে পাবে। আবার ব্যাকটেরিওফাজের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিওফাজ হয়, তাদেরও কিন্তু, যেমন কিউবি ব্যাকটেরিওফাজের মধ্যেও কিন্তু আমরা আরএনএ জিন ম্যাটার পাবো। তাই এই কতিপয় কিছু ভাইরাসের মধ্যে ছাড়া আর সব বাদবাকি ক্ষেত্রে কিন্তু ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, আরএনএ নয়। এদের কোনো ডিএনএ থাকে না, তাই এদের কিন্তু বংশ পরম্পরায় জিন বস্তু হিসাবে আরএনএ প্রবাহিত হয়, নট ডিএনএ। খেয়াল রেখো, এই জায়গাটায় কিন্তু একটু ব্যতিক্রম আছে, এদেরকে আমরা জিনেটিক আরএনএ বলবো। তারপরে চলে এসো নন জিনেটিক আরএনএর মধ্যে আমরা চলে আসি। নন জিনেটিক আরএনএর মধ্যে আমরা দেখো কতগুলো ভাগ করেছি। দেখো এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এদের প্রত্যেকের পুরো নাম তোমাদের জানা আছে। এমআরএনএ কাকে বলে? মেসেঞ্জার আরএনএ। টিআরএনএ কাকে বলে? ট্রান্সফার আরএনএ। আরআরএনএ কাকে বলে? রাইবোজোমাল আরএনএ। এইচএনআরএনএ কাকে বলে? হেটেরোনিউক্লিয়ার আরএনএ। এসএনআরএনএ কাকে বলে? স্মল নিউক্লিয়ার আরএনএ। এই এসসিআরএনএ কাকে বলে? স্মল সাইটোপ্লাজমিক আরএনএ। আরএনএ আই কাকে বলে? আরএনএ ইন্টারফারেন্সকে বলে আরএনএ আই। তাহলে আমরা এই সমস্ত আরএনএগুলোর পুরো নাম পড়ে নিলাম। নেক্সট চলো দেখো, এমআরএনএ কে আমরা নাম দিচ্ছি কি পুরো নামে? মেসেঞ্জার আরএনএ। এর কিছু আমরা ক্যারেক্টারিস্টিক পড়বো। মেসেঞ্জার কেন বলা হলো ভালো করে খেয়াল রেখো। এরা ডিএনএর সমগ্র ইনফরমেশান, সমগ্র কোড সিস্টেম, সমগ্র প্রোটিন সংশ্লেষের বার্তাটা পুরো সাইটোপ্লাজমে নিয়ে আসে, সেই জন্য এটাকে মেসেঞ্জার আরএনএ বলা হয়। তাহলে খেয়াল করো এর ক্যারেক্টারিস্টিক। ডিএনএর বিশেষ তন্তু, অ্যান্টিসেন্স তন্তু থেকে এমআরএনএ সৃষ্টি হয়। এটা আমি পরে তোমাদের আবার বুঝিয়ে দেবো। এটা ব্যাপারটা আমি একটু দেখাচ্ছি, দেখে নাও। ডিএনএ থেকে যখন আরএনএ উৎপন্ন হয়, দুটো তন্তুর উপরে কিন্তু আরএনএ তৈরি হয় না, একটি তন্তুর উপরে আরএনএ তৈরি হয়। খেয়াল রেখো, একটি তন্তুর উপরে আরএনএ তৈরি হয়। ডিএনএ দুটি তন্তুর উপরে কিন্তু আরএনএ তৈরি হয় না, একটি তন্তুর উপরে হয়। এটা মনে করো ডিএনএ, এটা মনে করো ডিএনএ। এই বন্ধন দিলাম, যখন এই ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে, তখন একটি তন্তুর উপরে আরএনএ হবে, এই একটি তন্তুর উপরে আরএনএ হবে, এর উপরে হচ্ছে না। অর্থাৎ যে তন্তুর উপরে আরএনএটা হচ্ছে, এই নতুন আরএনএ জন্মাচ্ছে, এটা ডিএনএ ছিল। তাহলে এটা ডিএনএর আরেকটা স্ট্র্যান্ড, এই ডিএনএর উপর দিয়ে আরেকটা আরএনএ তৈরি হচ্ছে। এই তন্তুটাকে আমরা নাম দেব অ্যান্টিসেন্স তন্তু। ভালো করে খেয়াল করো, আমি ট্রান্সক্রিপশন পড়াবার সময় তখন তোমাদের অ্যান্টিসেন্স সম্পর্কে আরও ধারণা হবে। এখানে শুধু মনে রাখো, ডিএনএর বিশেষ যে তন্তুর উপরে আরএনএ তৈরি হয় তার নাম অ্যান্টিসেন্স তন্তু বলা হয়। নেক্সট চলো, ডিএনএ তন্তুর পরিপূরক বেস ব্যবহার করে আরএনএ সৃষ্টি হয়। অর্থাৎ তার মানেটা কি? অর্থাৎ যখন ডিএনএ তৈরি হয়, মনে করো এটা প্যারেন্ট ডিএনএ, এর উপর দিয়ে আরএনএ তৈরি হবে। অর্থাৎ এখানে যদি এ, সি, জি,
জি, এখানে মনে করো টি, এটা মনে করো এ, সি, জি, সি, এরকম থাকে। যখন আরএনএ তৈরি হবে তখন কিন্তু এই পরিপূরক বেস ব্যবহার করবে। অর্থাৎ এ থাকলে এখানে কি বসবে আরএনএতে, এটা আরএনএ ধরে নাও, এটা আরএনএ ধরে নাও, এটা ডিএনএ ধরে নাও, তাহলে এখানে এ থাকলে এখানে ইউ বসবে, ইউরাসিল বসবে। কারণ আরএনএ, ভালো করে খেয়াল রেখো, আরএনএতে কিন্তু থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল আসে, তাই এর সঙ্গে ইউ বন্ধন করবে। তারপরে এখানে সি আসে, এখানে তাহলে জি পরিপূরক নেবে, এখানে জি আসে, এখানে সি পরিপূরক নেবে, এখানে টি আসে, এখানে এ পরিপূরক নেবে, এখানে এ আসে, আবারও ইউ পরিপূরক নেবে, আবার এখানে সি আসে, এখানে জি পরিপূরক নেবে, এখানে জি আসে, এখানে সি পরিপূরক নেবে, আবার এখানে সি আসে, এখানে জি পরিপূরক নেবে। অর্থাৎ এইভাবে পরিপূরক বেস ব্যবহার করে কিন্তু আরএনএ সৃষ্টি হয়, মাথায় রেখো এটা। তবে আরএনএ উৎপন্ন হওয়ার সময় থাইমিনের পরিবর্তে ইউরাসিল পরিপূরক বেস যোগ হয়। তাহলে দেখো তাই হয়েছে। এখানে কিন্তু যদি ডিএনএর সংশ্লেষ হতো তাহলে কিন্তু এখানে থাইমিন বসতো, এখানে কিন্তু আজকে আমি ইউরাসিল বসিয়েছি। ভালো করে দেখে নাও, এখানে কিন্তু ইউরাসিল বসছে, এটা কিন্তু স্মরণ রেখো, থাইমিনের পরিবর্তে ইউরাসিল বসে। তারপর দেখো এমআরএনএর মধ্যে কোনো লুপ গঠন দেখা যায় না হবে। এমআরএনএর গঠনের মধ্যে কোনো লুপ গঠন দেখা যায় না, ভালো করে খেয়াল রেখো। ইহা সরল রৈখিক প্রকৃতির হয়, অর্থাৎ এমআরএনএর মধ্যে ভাঁজ গঠন দেখা যায় না। আমরা অন্য আরএনএ যখন বলবো দেখবে তোমরা আরএনএর মধ্যে একটা ভাঁজ বা লুপ গঠন দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো ভাঁজ বা লুপ গঠন দেখা যায় না, এমআরএনএর মধ্যে কোনো লুপ দেখা যায় না, ইহা অত্যন্ত স্ট্রেট লাইন বরাবর হয়। তারপর দেখো এমআরএনএতে 3টি করে নাইট্রোজেন বেস একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, একে কোডন বলা হয়। ইম্পর্টেন্ট একটা কথা, ভালো করে দেখে নাও, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটা মনে করো একটা এমআরএনএ, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। এমআরএনএর মধ্যে এইভাবে যে নিউক্লিওটাইডগুলো আছে পরপর করে, এই পরপর থাকা নিউক্লিওটাইডগুলোর মধ্যে তিনটে করে নিউক্লিওটাইড নাও, এই তিনটে, এই তিনটে, এই তিনটে, এই তিনটে, এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন, একে কোডন বলা হয়। এই তিনটে নাইট্রোজেন বেস একত্রে একটা কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে পার্ট করতে পারে, একটা অ্যামাইনো অ্যাসিডকে পার্ট করতে পারে, এরকম অ্যামাইনো অ্যাসিডকে পার্ট করতে পারে, এটা মিথিওনিন, এটা ভ্যালিন, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু পার্ট করতে পারে। তাহলে খেয়াল রেখো, এমআরএনএ 3টি করে নাইট্রোজেন বেস একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করতে পারে, একে আমরা কোডন বলি। আর কোষের মধ্যে সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট আরএনএ যেটা আছে সেটা কিন্তু এমআরএনএ, মাত্র 3 থেকে 5% এমআরএনএ কোষের মধ্যে জমা থাকে, মনে রেখো এটা। আর ইউক্যারিওটিক কোষে এমআরএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে একটা ইনফরমোজেম বস্তু বানাতে পারে। ইউক্যারিওটিক কোষের এমআরএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ইনফরমোজোম নামক একটা বস্তু তৈরি করতে পারে, এতে এমআরএনএর স্থায়িত্ব কিন্তু বেড়ে যায়। আমরা আর একটু বলে আমরা এই ক্লাসটা শেষ করব। আর একটুখানি তোমরা দেখে নাও এমআরএনএ 2 রকম ভাগ করা যায়, একটু ভাগটা দেখেই আমরা ক্লাসটা শেষ করব। দেখে নাও, এমআরএনএর গঠন আমরা আজকে পড়ছি না, আমরা খালি পড়ছি এমআরএনএর প্রকারভেদ। একটু দেখে নাও, একটু এইটা দেখে আমরা ক্লাসটা শেষ করে নেব। দেখো এমআরএনএর প্রকারভেদ, টাইপস করা যায় এমআরএনএকে। এমআরএনএর টাইপস 2টো হয়, ভালো করে দেখে নেবে। একটাকে বলা হয় মোনোসিস্ট্রনিক এমআরএনএ, একটাকে বলা হয় মোনোসিস্ট্রনিক এমআরএনএ, আর একটাকে বলা হয় সিস্ট্রনিক এমআরএনএ। ভালো করে খেয়াল করো, একটাকে বলা হয় মোনোসিস্ট্রনিক এমআরএনএ, একটাকে বলা হয় পলিসিস্ট্রনিক এমআরএনএ। অর্থাৎ যে এমআরএনএ একটি প্রোটিন উৎপাদনের জন্য জন্মায়, একটি প্রোটিন তৈরি করতে পারে, একটি প্রোটিন তৈরি করে, তাকে আমরা মোনোসিস্ট্রনিক এমআরএনএ বলি। একটি প্রোটিন সৃষ্টি করার জন্য সৃষ্টি হয়, তাকে আমরা মোনোসিস্ট্রনিক এমআরএনএ বলি। আর একাধিক প্রোটিন সৃষ্টিকারী এমআরএনএ, একাধিক প্রোটিন উৎপাদনকারী এমআরএনএকে প্রোটিন উৎপাদনকারী এমআরএনএ হলো। এমআরএনএকে পলিসিস্ট্রনিক বলে, এমআরএনএকে পলিসিস্ট্রনিক এমআরএনএ বলে, পলিসিস্ট্রনিক এমআরএনএ বলা হয়। এটা কিন্তু মাথায় রেখো, এমআরএনএ বলে লিখে দিলাম। ভালো করে দেখে নাও, তাহলে আমরা এমআরএনএকে 2টো টাইপস করলাম, একটাকে বলা হয় মোনোসিস্ট্রনিক এমআরএনএ আর একটা পলিসিস্ট্রনিক এমআরএনএ। যে মোনোসিস্ট্রনিক এমআরএনএ তার থেকে কিন্তু একটি প্রোটিন সৃষ্টি হবে। এই এমআরএনএ যদি হয় এর থেকে একটাই প্রোটিন উৎপন্ন হবে, আর যদি এটা পলিসিস্ট্রনিক হয়, একটা প্রোটিন, একটা প্রোটিন, একটা প্রোটিন, এখানে একটা প্রোটিন, একটা এবং একটা, এখানে
3টে প্রোটিন জন্মেছে। এই এমআরএনএ তৈরি করে কোথায়? এরা প্রোক্যারিওটিক কোষে জন্মায়, আর এরা কিন্তু ইউক্যারিওটিক কোষে জন্মায়। ভালো করে খেয়াল করো, ইউক্যারিওটিক কোষে যে এমআরএনএ তৈরি হয় সেটা হচ্ছে মনোসিস্টনিক প্রকৃতির, অর্থাৎ একটা এমআরএনএ একটা প্রোটিন উৎপন্ন করবে। আর প্রোক্যারিওটিক কোষে যে এমআরএনএ তৈরি হয় তাকে বলা হয় পলিসিস্ট্রনিক, আর এই এমআরএনএ থেকে একাধিক প্রোটিন জন্মায়। তাহলে ছেলেরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে আমরা এই ক্লাস শেষ করলাম।